আসসালামু আলাইকুম। চলছে বায়োলজি কুইজ ফাহিম পরিবারের পক্ষে। না চলছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর কিছু না বলবো নাকি? ওকে, সবাই জয়েন হয়ে যাও। গ্রুপে শেয়ার করে দিস। আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে তরঙ্গ ও শব্দ। এখান থেকে আসে, এখানে আসে, কোথায় লেখা আসে? এখানে আসে আসে। ওয়ালাইকুম সালাম। পাঁচজনের মতো আসছে, আমরা শুরু করে দিই, বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না। সো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা হচ্ছে ফিজিক্স নিয়ে আসছি। ফিজিক্সের ক্লাস নিতে আসছি আমি, সাইমন ভাইয়া। আর তোমাদের সাথে অলরেডি পরিচয় আছে হচ্ছে ফাহিমের, আর পরিচয় আছে হচ্ছে ফাহিমের সাথে বায়োলজি পড়তেছো তোমরা, কেমিস্ট্রিও পড়তেছো সাথে সাথে। সো আমি হচ্ছে তোমাদের একজনের রিকোয়েস্টে শুরু করছি হচ্ছে চ্যাপ্টার 7, তরঙ্গ ও শব্দ। আমরা আজকে বেশি কিছু পড়বো না, আমরা আগে যে পড়াগুলো তোমরা পড়ছিলা ওই পড়াগুলোকে একটু রিক্যাপ করার চেষ্টা করব। তোমরা খেয়াল করলে দেখবা যে তোমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে মেবি পড়ে আসছিলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি নিয়ে। কারো যদি সুস্পষ্ট ধারণা থাকে তাহলে তুমি বলতে পারবা পর্যায়বৃত্ত গতি কী ছিল? কারো কি মনে আছে পর্যায়বৃত্ত গতি কী ছিল? পর্যায়বৃত্ত গতি ছিল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো হচ্ছে তুমি একটা ঘড়ির কথা চিন্তা করো, দেয়াল ঘড়ি যেগুলো, তাই না? দেয়াল ঘড়ির মাঝখানে এখানে একটা থাকে হচ্ছে ঘন্টার কাঁটা আর আরেকটা থাকে হচ্ছে মিনিটের কাঁটা। সাপোজ এটা হচ্ছে মিনিটের কাঁটা, এখানে 12, 6, সো ব্লা 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 1 2 3 4 5 12 এরকমভাবে থাকে। এখন তুমি এই যে ঘন্টার কাঁটাটার কথা চিন্তা করো অথবা মিনিটের কাঁটাটার কথা চিন্তা করো, কি হয়? এই মিনিটের কাঁটাটা প্রত্যেকবার 60 মিনিটে একবার পুরাবৃত্ত ঘুরে আবার সেম জায়গা থেকে রিপিট করতে থাকে। এই যে গতিটা দেখো,
মিনিটের কাঁটাটা প্রত্যেক 60 মিনিটে একবার করে এই বৃত্তটাকে একবার অতিক্রম করে, আবার একই দিক থেকে এই পথটাকে অতিক্রম করতেছে। ঘন্টার কাঁটাটার কথাও চিন্তা করো, সেমলি 12 ঘন্টা পর পর এই বৃত্তটাকে একবার করে অতিক্রম করতেছে, তাই না? এই যে গতিটা, অর্থাৎ একটা স্পেশাল টাইপ অফ গতি, এটা কি হয়, একটা নির্দিষ্ট কণা, একটা স্পেশাল টাইপ অফ গতি কি হয়, এটাকে একটা নির্দিষ্ট কণা একটা নির্দিষ্ট পথে আবর্তন করে নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে পরিবহন করে। ঠিক আছে, দেখো, একটা নির্দিষ্ট কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা পথ অতিক্রম করে ওই বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে। এই যে গতিটা, এই গতিটাকে বলা হয় হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতির ডেফিনিশন কি তাহলে? পর্যাবৃত্ত গতির ডেফিনিশন হচ্ছে, পর্যাবৃত্ত গতি হচ্ছে বিশেষ ধরনের গতি গতিপথের নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে। লেখা বোঝা যাচ্ছে না। এক্সাম্পল কি দিলাম? এক্সাম্পল হচ্ছে এই যে ঘড়ির কাঁটা। ঠিক আছে, এতটুকু কে বুঝতে পারছো বলো? এতটুকু বুঝতে পারছো না? সো কে কি কমেন্ট করছে? এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এই দিক থেকে লিখবো, ওই দিকে একটু লেখা কম বোঝা যায়। আচ্ছা, তো আমরা সামনের দিকে যাই, আরও এক্সাম্পল দেখি। দেখো, ঘড়ির কাঁটা কি করতেছে, এই যে 12টার কাঁটার যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে একই দিক থেকে প্রত্যেক 60 মিনিট পর পর অতিক্রম করতেছে। এখন এই যে সময়টা, যেই সময়টায় ঘড়ির কাঁটাটা একবার পুরা পথকে অতিক্রম করে, এই সময়টাকে বলা হয় হচ্ছে পর্যাবৃত্ত গতির জন্য পর্যায়কাল। সো পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যাবৃত্ত গতিশীল কণা নির্দিষ্ট বিন্দুকে যে সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল। এখন তুমি খেয়াল করো, পর্যায়কাল আমরা আগে এক্সাম্পল দেখো। ঘড়ির এই যে দেয়াল ঘড়ির জন্য মিনিটের কাটার জন্য চিন্তা করো তো। মিনিটের কাটার জন্য পর্যায়কাল কতক্ষণ হবে? মিনিটের কাটা কয়বার পুরো বৃত্তটাকে একবার ঘুরে? 60 মিনিটে। সো তার জন্য পর্যায়কালের সময় হবে হচ্ছে 60 মিনিট। আবার ভাইয়া তুমি সেকেন্ডের কাটার জন্য চিন্তা করো। সেকেন্ডের কাটা প্রত্যেকটাই পুরো বৃত্তটাকে একবার ঘুরতে কতক্ষণ সময় লাগে? 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। সো এটার জন্য সময় হবে হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, আর ঘন্টার কাটার জন্য তুমি হচ্ছে SW করে রাখবা, যে ঘন্টার কাটার জন্য দেয়াল ঘড়ির
ঘন্টার কাটার পর্যায়কাল কত, এটা হচ্ছে তোমার SW, বাড়ি কাজ করে রাখবে এটা, ঠিক আছে? গ্রুপের মধ্যে জমা দিবা। তোমাদের গ্রুপের অ্যাক্টিভিটি দেখে আমরা হচ্ছে তোমাদেরকে, ফাহিম বলছিল যে আমরা 10 জনকে সিলেক্ট করব, তাদেরকে হচ্ছে একদম এইচএসসির SSC আগ পর্যন্ত A+ পাওয়া পর্যন্ত আমরা তাদেরকে মনিটরিং করবো ইনশাল্লাহ। তোমরা সবাই যা বাড়ির কাজ দেওয়া হবে নোটগুলো করবা, করে হচ্ছে গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? তো এতটুকু কে কে বুঝতে পারছো? পর্যায়কালের ডেফিনেশনটা আমি একটু পরে লিখে দেবো, এতটুকু কে কে বুঝতে পারছো বলো? কথা বাজতেছে? ভিডিও বাসে সমস্যা হচ্ছে কি জানো, এই ওয়াইফাইটা কানেক্টে বসে আছে, দাম আমারটা কানেক্ট করছে। এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, আমরা পর্যায়কালের ডেফিনেশনটা লিখি নাই, আমরা একটু পর্যায়কালের ডেফিনেশনটা লিখে তারপরে হচ্ছে সামনের দিকে যাই, কেমন? পর্যায়কাল কি ছিল ডেফিনেশনটা? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে সময়ে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। তাকে ওই কণার পর্যায়কাল বলে। সো এখানে একটা নতুন টার্ম তোমরা পাইছো। কি পাইছো নতুন টার্মটা? সেটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এখন পূর্ণ স্পন্দন কি ভাইয়া? একটু আগে একটু আবার ছোট করে আমরা হচ্ছে দেয়াল ঘড়িটাকে আঁকি। এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে সাপোজ ঘন্টার কাঁটা, এটা হচ্ছে 12, এদিকে ছিল হচ্ছে 6। এখন দেখো মিনিটের কাঁটাটা একটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে পুরো অতিক্রম করে আবার ওই বিন্দুতে আসতে যে পরিমাণ সময় লাগে সেটা ছিল হচ্ছে পর্যায়কাল। আর কোনো একটা স্পন্দনরত কণা যদি এখান থেকে যাত্রা শুরু করে এই পুরা পথ ঘুরে এখানে আসে, তাহলে তার যেই গতিপথটা অতিক্রম করলো সেটাকে বলা হয় হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। তার মানে আমি যদি তোমাকে বলি যে 1 ঘন্টায় মিনিটের কাঁটা কয়বার এই পুরা বৃত্তটাকে অতিক্রম করবে? ইয়েস, 60 বার। এই যে 60 বার মিনিটের কাঁটা পুরো বৃত্তটাকে অতিক্রম করলো, তাহলে সে কতটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো ভাইয়া? 60টা। ভেরি গুড। সো সেকেন্ড মিনিটের কাটার জন্য ষাট মিনিটে যেহেতু তার জন্য একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, মানে এখান থেকে যাত্রা করে পুরো ঘড়িটাকে ঘুরে একবার আসে, সো তার জন্য পর্যায়কাল কতটুকু হবে? 60 মিনিট। আমি বুঝতে পারছি বিষয়টা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? পর্যায়কাল তারপরে হচ্ছে পূর্ণ স্পন্দন, এই দুটা কথা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আপনারটা হয়েছে, আপনারটা হচ্ছে তরঙ্গের জন্য আর কি ডেফিনেশন হয়েছে। ডেফিনেশন ভুল না, সেম ডেফিনেশনই। আমরা যখন তরঙ্গের কথা বলবো তখন তোমাকে বলে দিব, দেখবা যে তরঙ্গ হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছো? তখন তুমি বুঝতে পারবা যে পর্যাবৃত্ত গতি যে কথা, তরঙ্গ প্রায় সেম কথা। সো আমরা সামনের দিকে যাই, কেমন? চলো। সো এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে,
মানে আমরা হচ্ছে দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি কী জিনিস আর আরেকটা হচ্ছে পর্যায়কাল কী জিনিস। এখন আমরা একটা বিশেষ স্পেশাল টাইপ অফ পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হয় হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। যারা হচ্ছে লিখতেছ কিন্তু লিখে শেষ করতে পারো নাই, তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে পরবর্তীতে ভিডিওটাকে রিভাইন্ড করবা, যখন লাইভ শেষ হয়ে যাবে তখন ডেফিনেশনগুলো লিখে দেবা, কেমন? আমরা সামনে আগাই। সরল ছন্দিত স্পন্দন গতি, ঠিক আছে? জিনিসটা কি, তোমরা হয়তো বা পেন্ডুলাম জিনিসটা দেখছো, কি করা হয়, এটা হচ্ছে কোথায় দেখছো, এটা হচ্ছে দেখবা যে কিছু কিছু অ্যানালগ ঘড়ি আছে, যে ঘড়ির নিচে একটা জিনিস এভাবে কন্টিনিউয়াসলি ঝুলতে থাকে, খেয়াল করছিলা? এভাবে ঝুলতে থাকে। এটা হচ্ছে এক ধরনের সরল ছন্দিত স্পন্দন গতি। আমরা ডেফিনেশনটা লিখবো। দেখো এটাকে আমরা কি করি, ধরো এতটুকু পর্যন্ত টান দিছি, সরল ছন্দিত স্পন্দন গতি। তোমরা হচ্ছে তোমরা পেন্ডুলাম দেখছিলা তাই না? খেয়াল করলে মনে করলে দেখতে পাবা যে এরকম ছিল, একটা জায়গা লক করা ছিল, এখান থেকে একটা বব ছিল, এটাকে কি করি আমরা একটা নির্দিষ্ট ডায়ামিটার পর্যন্ত টানি, টেনে হচ্ছে কি করি আবার ছেড়ে দিই, ছেড়ে দিলে এটা হচ্ছে এইদিকে এভাবে আসে, এতটুকু পর্যন্ত আসে, এতটুকু পর্যন্ত আসে, এসে হচ্ছে আবার এইদিকে যাত্রা শুরু করে। খেয়াল করছো? এরকমভাবে তুলতে থাকে। তুমি যদি এটা হচ্ছে ধরো একটা পেন্ডুলাম, এটাকে যদি তুমি এখানে পর্যন্ত নিয়ে আসো, তাহলে এটা হচ্ছে এইভাবে 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 ঝুলতে থাকে, তাই না? এটা হচ্ছে এক ধরনের সরল ছন্দিত স্পন্দন গতি। এখন ভাইয়া, সরল ছন্দিত স্পন্দন গতির জিনিসটা কি, এটা ডেফিনেশনটা কেমন ছিল? তোমাদের যদি মনে থাকে তুমি তাহলে বলতে পারবা, এটা ডেফিনেশন ছিল বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যে তার গতিপথের বা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর দিকে গমন করে। অপর দিকে গতিশীল থাকে। এই যে পেন্ডুলামের কথা চিন্তা করো, পেন্ডুলামে এখানে যে জিনিসটা ঝুলানো থাকে না ভাইয়া, এটার নাম হচ্ছে বব, ঠিক আছে? এটা হচ্ছে বব। এখন তুমি যদি এখানে একটা বব ঝুলাই দিয়ে, একটা রশি দিয়ে, এল দৈর্ঘ্যের একটা রশি দিয়ে যদি এখানে একটা বব ঝুলাই দাও, ঝুলাই দিয়ে যদি এটাকে এদিকে টানলে দেখবা যে এটা এভাবে 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 ঝুলতে থাকে, ঠিক আছে? এখন দেখো এটাকে তুমি এখানে তোলার পরে যখন ছেড়ে দিবা, ও এইভাবে হচ্ছে এখান পর্যন্ত যাবে, আবার সেম এখান পর্যন্ত আসবে, ও এখান থেকে সর্বোচ্চ এখান পর্যন্ত যাইতে যতটুকু সময় লাগবে, আবার ওইখান থেকে এখানে ফিরে আসতে সেম সময় লাগবে। তাহলে দেখো গতিপথের অর্ধেক সময় গতিশীল হচ্ছে এইদিকে, আর বাকি অর্ধেক সময় তার গতি হচ্ছে আগের গতিপথের বিপরীত দিকে। বুঝতে পারছি আমি? সো এটাকে বলা হয় হচ্ছে বিশেষ ধরনের স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি, যা হচ্ছে গতিশীল থাকে অর্ধেক একদিকে, বাকি অর্ধেক সময় হচ্ছে আরেক দিকে। এখন আমরা এখান থেকে পর্যায়কালের একটা সূত্র ডিরাইভ করব। তোমরা পড়ছিলা এটা, বাট কীভাবে আসছে সেটা বোঝা নেই। আশাটা দেখাবো না, যদিও তোমাদের জন্য লাগবে না। ধরো এই যে আমাদের যে ববের কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা পুরোটা ধরো হচ্ছে এল, কেমন?
কীরকম, এই যে এটা হচ্ছে আমাদের দড়ি আর এখানে আছে হচ্ছে আমাদের ববটা, এটা হচ্ছে ববের সেন্টার, ঠিক আছে। সাপোজ এই পুরা দড়ি অথবা পুরা রশিটার দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, আর এখান থেকে দেখো দড়ি থেকে কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা সাপোজ হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমাদের কোনো একটা বস্তুর যে ভরগুলো হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রবিন্দু থাকে বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে। তোমাদের এই কনসেপ্টটা নাই, এটাকে বলা হয় হচ্ছে ভর কেন্দ্র। কেমন কি করা হয় যে এই পুরো বস্তুর ভর হচ্ছে এই নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে। আমরাও ধরে নিলাম যে এই যে ববের কেন্দ্র হচ্ছে তার জন্য ভর কেন্দ্র। ইন্টারমিডিয়েটে গেলে বিষয়গুলো নিয়ে বিস্তর পড়াশোনা করবা। সো এই যে ভর কেন্দ্র আমাদের যেখান থেকে পেন্ডুলামটা শুরু হয়েছে সেখান থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব পুরোটা তাহলে কতটুকু হইলো ভাইয়া? এল প্রাইম প্লাস এক্স। এই যে এল প্রাইম প্লাস এক্স এটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের এল হচ্ছে দোলকের দৈর্ঘ্য। ক্লিয়ার? মাথায় ঢুকছে এতটুকু? আর দেখো তো ভাইয়া, আমাদের এই যে দোলকের এখানে যদি আমরা এম ভরের একটা বস্তুকে ঝুলাই দেই তাহলে সবসময় সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করবে না, এমজি বলে। ঠিক আছে না ভাইয়া? এতটুকু তোমরা শিখছো, আগেই শিখছো। সো নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি। এখন এই যে জিনিসটা এতটুকু তোমাদের লেখা হয়েছে, আমি একটু মুছে দেই, ডেফিনেশনটা একটু মুছে দেই। হ্যাঁ, যাদের নোট করার কথা ছিল তোমরা হচ্ছে লাইভ শেষে সুন্দর করে রিভাইন্ড করে নোট করে নিবা। এখন আসো, এল দৈর্ঘ্যের কোনো একটা দোলক যে কোনো একটা দোলকের জন্য পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π রুট এল বাই জি। এই সূত্রটা কে কে পড়ছিল বলো তো? এই সূত্রটা কে কে পড়ছিলা? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি। এখানে এল হচ্ছে দোলক অথবা স্পন্দন গতিশীল বস্তুর দৈর্ঘ্য, দোলকের দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাই না ভাইয়া? এতটুকু ক্লিয়ার? সো আমি তোমাদের কমেন্ট দেখতেছি না ততক্ষণ, কমেন্ট দেখি একটু কে কি বলতেছো। এতটুকু কে কে বুঝছো বলো ভাইয়া? হ্যাঁ, যে বলছো বিপরীত দিকে যাবে তুমি ঠিক বলছো। যারা যারা কে আর এম এর কথা আনতেছো তোমাদেরটা একটু পরে আসবে, সেটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, ঠিক আছে? স্প্রিংয়ের জন্য ওইটা আসবে। বাট আমরা এখানে হচ্ছে কার জন্য হিসাব করছি ভাইয়া? আমরা এখানে হিসাব করছি হচ্ছে একটা পেন্ডুলামের জন্য। সো পেন্ডুলামের জন্য সূত্র হচ্ছে 2π রুট ওভার এল বাই জি। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যারা বুঝছো ভেরি গুড। আমরা সামনে যাই, কেমন? সো পরবর্তীতে সেম জিনিসের আরও একটা জিনিস আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, তোমরা চ্যাপ্টার 5 যদি পড়ে থাকো কাজ ক্ষমতা শক্তি, তখন সেখানে একটা জিনিস পাইছিলা, আমার সাথে একটু রিমাইন্ড করো, কেমন? সরল সন্ধিত স্পন্দন গতি হওয়ার জন্য একটা শর্ত আছে। সরল সন্ধিত স্পন্দন গতি হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে স্পন্দনশীল কণা বা বস্তুর ত্বরণ সরণের বিপরীত সরণের সমানুপাতিক
এবং বিপরীতমুখী। এটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতি হওয়ার শর্ত। এখন আমরা একটু আগে যে জিনিসটা দেখে আসছি এইটা, আর এখন একটা এক্সাম্পল দেখাবো, এই দুটা দিয়ে আমি তোমাকে দেখাবো যে আলটিমেটলি এগুলো কীভাবে সরল সঞ্চিত স্পন্দন গতি হয়। তুমি খেয়াল করো ভাইয়া, সাপোজ এটা হচ্ছে একটা স্প্রিং, স্প্রিংয়ের জন্য একটা ধ্রুবক থাকে। তোমরা সবাই যে কে এর কথা বলছিলা, তুমি একটু রিমাইন্ড করো যে স্প্রিং, প্রত্যেকটা স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবক থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কে, তাই না? স্প্রিং ধ্রুবক কে এর কথা কার কার মনে আছে বলো। এখন তুমি যদি এই স্প্রিংয়ের সেম স্প্রিংয়ের নিচে এম বরের একটা বস্তু ঝুলাই দাও, এম বরের একটা বস্তু যদি ঝুলাই দাও, তাহলে স্প্রিংটা লম্বা হয়ে যাবে না ভাইয়া? লম্বা হয়ে গেলে দেখো নিচের দিকে কি কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি। এই যে এমজি বলটা, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের কারণে নিচের দিকে, তুমি নিজেই খেয়াল করবে, একটা স্প্রিংকে সাপোজ তুমি হচ্ছে উপরে কোনো একটা জিনিসের সাথে আটকে রাখছো, পরবর্তীতে এই স্প্রিংয়ের নিচে হচ্ছে একটা ভর ঝুলে দিছো, তাহলে স্প্রিংটা লম্বা হয়ে যাবে না? এই স্প্রিংটা ছিল হচ্ছে ধরো এতটুকু, এটা ছিল হচ্ছে এল। এখন ধরো এটা তো একটু স্বাভাবিক অবস্থা থেকে লম্বা হয়ে যাবে, এটা হচ্ছে তার এল লেন্থ, এখন তার লেন্থ হয়ে গেছে হচ্ছে এতটুকু। সেটা কতটুকু? এই যে এতটুকু, এল প্রাইম। এই যে এখানে ই পরিমাণ বাড়ছে না, এটাকে বলা হয় হচ্ছে ইলংগেশন। মানে আমরা হচ্ছে এটাকে স্প্রিংয়ের জন্য ধরি হচ্ছে ইলংগেশন। ই পরিমাণ বেড়ে গেছে না, কেন বাড়ছে? এটা তো বুঝতে পারতেছো কেন বাড়ছে এটা? কারণ নিচের দিকে কোনো একটা বল কাজ করতেছে, এমজি, যেটা হচ্ছে আমাদের বস্তুর ভর, রাইট? সরি, বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, বরের জন্য বস্তুর ওজন হতে নিচের দিকে কাজ করতেছে। এই যে এফ এজেন্ট, অর্থাৎ আমরা যে বলটা বস্তুকে দিছি সেটা কতটুকু? সেটা হচ্ছে এমজি। এখন তোমার মনে আছে কি না, যারা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ যাদেরকে বল দিবা, রাবারের কথা চিন্তা করো, আমার এখানে রাবার নাই, তাহলে দেখাতে পারতাম। রাবারকে যদি তুমি টান দাও, তাহলে যদি বলটাকে অপসারণ করে দাও, সে আবার আগের জায়গায় চলে আসতে চায় না। সেম জিনিস তুমি এই যে আমাদের স্প্রিংটা আছে, স্প্রিংয়ের জন্য চিন্তা করো, তুমি যদি স্প্রিংকে নিচের দিকে বল দাও, স্প্রিং কী চাইবে? স্প্রিং চাইবে হচ্ছে তার আগের অবস্থায় ফিরে যেতে, কারণ সে একটা স্থিতিস্থাপক বস্তু, রাইট? সো ও চাইবে কি? উপরের দিকে ফিরে যেতে। এই যে বলটা উপরের দিকে সে কাজ করতেছে কিসের অ্যাগেনস্টে? আমাদের গ্র্যাভিটির অ্যাগেনস্টে। এই যে বসটা কাজ করতেছে সেটা হচ্ছে এফ স্প্রিং। এখন তুমি চিন্তা করো, আমাদের প্রদত্ত বল কাজ করতেছে হচ্ছে নিচের দিকে, যেটা আমরা এম বর ঝুলানোর উপরে নিচের দিকে আসছে। বস্তুর সরণ কোন দিকে হয়েছে? এফ এজেন্ট কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। আবার এই যে ই সরণটা, এটাও হয়েছে হচ্ছে নিচের দিকে, এক্স বা ই সরণ যেটা, সেটাও হয়েছে হচ্ছে নিচের দিকে। কিন্তু স্প্রিং কোন দিকে বল কাজ করতেছে? মানে স্প্রিং কোন দিকে বল দিচ্ছে? স্প্রিং বল দিচ্ছে উপরের দিকে। আমরা বস্তুটা যখন তুমি বল ঝুলাই দিবা, তখন সে এখানে সে স্থির হয়ে যাবে না? স্থির হওয়া মানে কি ভাই বলো তো? স্থির হওয়া মানে হচ্ছে নিউটনের থার্ড ল চিন্তা করো। স্থির হওয়া মানে উপরের দিকে যে পরিমাণ বল কাজ করতেছে, নিচের দিকে সেম পরিমাণ বল কাজ করতেছে। এখন এই বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় তুমি কি বলতে পারো ভাইয়া যে এফ এজেন্ট ইজ ইকুয়াল টু এফ স্প্রিং? আর যেহেতু বল একটা ভেক্টর রাশি, তুমি কি এখানে একটা মাইনাস দিতে হবে না? কেন মাইনাস দিলা? কারণ এজেন্টের বলকে তুমি নিচের দিকে ধরছো, যেটাকে ধরছো পজিটিভ, কিন্তু স্প্রিংয়ের বল কাজ করতেছে উপরের দিকে, সো সেটা অবভিয়াসলি নেগেটিভ হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা আমাকে বলো। এতটুকু যদি বোঝো, তাহলে তুমি বলতে পারবা যে এফ স্প্রিং ইজ ইকুয়াল টু মাইনাস এম জি। সো এতটুকু কে কে বুঝছো বলো? এখানে মাইনাস কই দিকে আসছে? তুমি চিন্তা করো, এফ এজেন্ট ছিল হচ্ছে এমজি সমপরিমাণ, এখন তুমি হচ্ছে এফ স্প্রিং আর এজেন্ট ছিল হচ্ছে পরস্পর সমান বল কিন্তু বিপরীত, সো এফ স্প্রিংকে তুমি মাইনাস এমজি লিখতে পারো। এতটুকু কে বুঝছো, কে বুঝো নাই? দেখি তো, বুঝতে পারছো? ভেরি গুড।
ভেরি গুড। কিরে ফোলাফেন বেরিয়ে গেছে কেন? তোমরা বের হয়ে গেছে কেন তোমরা? আরে এসি ইনশাআল্লাহ একদিন তোমাদের দোয়ায় এসি লাগবে, তারপরে হচ্ছে আমরা মঙ্গল গ্রহে যাইও ইয়া করব, ক্লাস করাবো, বুঝতে পারছো? যেখানে বাতাস নাই, আমারে ঘামানোর কোনো পসিবিলিটি নাই। এতটুকু কে কে বুঝছো বলো, আমরা সামনে আগাবো তাহলে। ওকে, সো তাহলে আমরা সামনের দিকে যাই। ভেরি গুড, যারা যারা বুঝছো ভেরি গুড, সামনে যাচ্ছি। হ্যাঁ, সো এতটুকু যদি বুঝে থাকো তাহলে তুমি এটা কি বুঝলা, যে স্প্রিংয়ের জন্য যে বলটা উপর দিকে কাজ করতেছে সেটা হচ্ছে এজেন্ট কর্তৃক দেয়া বলের বিপরীত এবং সমান। সো আমরা একটু সামনে যাই। 5 নম্বর চ্যাপ্টারটা একটু রিভাইন্ড করো, যাদের মনে আছে 5 নম্বর চ্যাপ্টারে তোমরা একটা কথা পড়ে আসছিলা। কি পড়ে আসছো? তোমরা পড়ে আসছো যে এফ স্প্রিং ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই জিনিসটা কোথায় ছিল? এই জিনিসটা ছিল হচ্ছে স্থিতিস্থাপকতা সূত্রে। তোমরা যারা পড়ো নাই, আগে জানো না, তোমরা এখন একটু কষ্ট করে জেনে নাও যে স্প্রিংয়ের জন্য যদি স্প্রিং ধ্রুবক হয় কে এবং স্প্রিংয়ে কোনো একটা ভর ঝোলানোর পরে যদি তার এক্স মিটার সরণ ঘটে, তবে তার জন্য স্প্রিংয়ের যে বাধাদানকারী বল অথবা সাম্য বল সেটার মান হচ্ছে মাইনাস কে এক্স। এখন একটু আগে আমরা দেখে আসছি এম জি ইজ ইকুয়াল টু এফ স্প্রিং। সো দুইটাকে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে পাবা হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। সরি, এটা হচ্ছে বা আবার আসো এখানে পাবা হচ্ছে এমটাকে যদি ওইদিকে নাও, জি ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এখন তুমি খেয়াল করো, এই সূত্রের মধ্যে কে যে কোনো একটা নির্দিষ্ট স্প্রিংয়ের জন্য ধ্রুবক, আবার এই যে এম আমরা যে ভরটা ঝুলাবো, প্রথম এক্সপেরিমেন্টে তুমি যে ভর ঝুলাবা, পরের এক্সপেরিমেন্টে ভর আবার চেঞ্জ হবে। তার মানে প্রত্যেকটা স্পেসিফিক এক্সপেরিমেন্টের জন্য কিন্তু এম এর মান কনস্ট্যান্ট। তাহলে এটা যদি দুইটা যদি কনস্ট্যান্ট হয়, আমরা কি জি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স লিখতে পারি? দুইটা কনস্ট্যান্ট আছে হচ্ছে শুধু মাইনাস, আর এদিক দিয়ে আছে হচ্ছে এম, এই দুইটা কি কনস্ট্যান্ট লেখা যায়? ইয়েস, লেখা যায়। সো এখান থেকে তুমি কি বুঝলা? এখান থেকে তুমি বুঝলা যে স্প্রিংয়ের জন্য যে সরণ হয় ত্বরণটা, সরি স্প্রিংয়ের যে ত্বরণটা হয়, ত্বরণটা হচ্ছে তার সরণের সমানুপাতিক। আর মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা বিপরীতমুখী কাজ করে। সো তোমার যে সত্যটা ছিল যে সরল সন্ধিত স্পন্দন গতি হইতে হইলে তোমাকে ত্বরণ হইতে হবে সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক, সেই জিনিসটা প্রুভড হইল। ক্লিয়ার? ভেরি গুড। সো আমরা হচ্ছে এতটুকুর পরে একটু সামনে যাই, স্প্রিংয়ের জন্য পর্যায়কালটা একটু দেখে নিই। আমরা আজকে আর বেশি পড়াশোনা করবো না, সামনের দিকে চলে যাব। স্প্রিং ছিল হচ্ছে এটা, স্প্রিং। এই স্প্রিংয়ের জন্য যদি তুমি এম ভর ঝুলাও, তাহলে এটা ছিল হচ্ছে তার লেন্থ, এখন লেন্থ হয়ে গেছে হচ্ছে এল প্রাইম। সো এখানে তার আগের লেন্থ ছিল হচ্ছে এতটুকু, আর এতটুকু হচ্ছে তার এক্সটেনশন, ই বলো এক্স বলো হোয়াট এভার ইউ ওয়ান্ট, রাইট? ক্লিয়ার? ভেরি গুড। সো এখন এটার জন্য আমি যদি এখানে এম ভরের বস্তু ঝুলাই দেই, তাহলে সেটা কি হবে? ঝুলাই দেওয়ার পরে সেটা এভাবে উপর নিচ করতে থাকবে, এভাবে উপর নিচ করতে থাকবে। তখন এখান থেকে তার যাত্রা শুরু হয়েছে, এতটুকু উপরের দিকে গেছে, গিয়ে আবার এতটুকু নিচে নামছে।
নিচে নামার পরে সে কি করছে, আবার এতটুকু উপরে উঠছে। এখন খেয়াল করো ওর এই যে স্পন্দন গতিটা, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে আবার এখানে আসা, আবার এখানে যাওয়া, দেখো আবার এখানে যাওয়া, এই এতটুকুতে সে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো না? একবার গেছে, একবার নিচে নামছে, আবার উপরে উঠছে, 1 2 3, সরি, আবার উপরে উঠছে। এই যে জিনিসটা দেখো, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে এখানে। এই যে পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দনের সময় যদি লাগে টি, তবে তার জন্য টি ইজ ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার কি কে বাই ই, ই অথবা এক্স যেটাই বলো। সরি এখানে হবে হচ্ছে ই, আর এখানে হবে হচ্ছে তার কে। ক্লিয়ার? এতটুকু কার কার মাথায় ঢুকছে? সো ই কে আবার তুমি লিখতে পারো হচ্ছে এম, ই এর জায়গায় তুমি আবার এম লিখতে পারো। কেন লিখতে পারো আমরা জানি, এম জি ইজ ইকুয়াল টু মাইনাস ই কে, রাইট? সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটা আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এটা সমানুপাতিক হচ্ছে, তুমি লিখতে পারো এটা। যাই হোক, সো এতটুকু কে কে বুঝছো, কে কে বোঝো নাই বলো তো? কে কে বুঝতে পারছো? কে লিখছে সাদিয়া ইসলাম, আরোপিত বল মাইনাস কে এক্স হবে না? আরোপিত বল তো তুমি যদি পজিটিভ ধরো, আমি আরোপিত বলকে পজিটিভ ধরছিলাম, তাই না? সো নিচের দিকে বলটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে উপর দিকের বলটা হবে হচ্ছে নেগেটিভ। আরোপিত বলকে আমরা অলওয়েজ পজিটিভ ধরি, আর নিচের দিকটাকে আমরা ধরি হচ্ছে পজিটিভ, উপরেরটাকে ধরি হচ্ছে নেগেটিভ। ভাই অনেক কিছু বোঝানো হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্পন্দনরত গতির জন্য টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি, অর টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। এই দুটো হচ্ছে তোমাদের সূত্র। দুটো জিনিস আরও এক্সট্রা শিখছো। একটা হচ্ছে স্পন্দন, পূর্ণ স্পন্দন কি জিনিস, দুই নম্বর একটা জিনিস শিখছে হচ্ছে কি, দুই নম্বর একটা জিনিস শিখছে হচ্ছে পর্যায় বৃত্ত গতি, সাথে শিখছে হচ্ছে এটার পর্যায়কাল। ঠিক আছে, ভেরি গুড। সো আমরা হালকা করে তরঙ্গতে ঢুকি, কেমন? এতক্ষণ পর্যন্ত তো তোমাদের তরঙ্গ নিয়ে কোনো কথা বলা হয় নাই, চ্যাপ্টারটা ছিল হচ্ছে তরঙ্গের। আজকে আমরা জাস্ট তরঙ্গের বৈশিষ্ট্যগুলো বলে ক্লাস শেষ করে দিই। ঠিক আছে, আমরা সামনে যাই, কেমন? তরঙ্গ, তোমাদের সাথে এতক্ষণ ভক বক করলাম, এতক্ষণ বক বক করে পর্যায়বৃত্ত গতি বুঝাইছি, সরল ছন্দিত স্পন্দন গতি বুঝাইছি। এখন এগুলা কাজে লাগবে, না বলতে পারলে সবার জন্য পার্সেল করে বাসায় মায়ের পাঠিয়ে দিব। আর ওই রুমে ফাহিম ক্লাস করতেছে, ও যদি বলতে না পারে ওর জন্য মায়ের পাঠানো হবে। আসো আমরা হচ্ছে সামনে যাই। আমরা হচ্ছে তরঙ্গ শুরু করব। দাঁড়াও একটু তোমাদের কমেন্টগুলো দেখে নেই। সবার পড়াশোনা কেমন চলতেছে বলো? সবার পড়াশোনা কেমন যাচ্ছে? এই স্যারে কে রে এটা? পাকনা? পানির ঢেউকে তরঙ্গ বলে, নাই? তোরা এত চালাক, ফাহিম ভাই এত চালাক কোন দিন হয়েছেন?
সাদিয়া ইসলাম, তোমার ডেফিনেশন ঠিক আছে? এখন দেখো, ও যে ডেফিনেশনটা দিছে সেম ডেফিনেশন হচ্ছে তরঙ্গের ডেফিনেশন, রাইট? তরঙ্গের ডেফিনেশন কি? তরঙ্গ হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, রাইট? যেই পর্যাবৃত্ত গতিতে জড় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণার কোনো পরিবর্তন হয় না, রাইট? সো সুন্দর করে ডেফিনেশনটা লিখে ফেলো। যে পর্যাবৃত্ত গতি মাধ্যমের এক স্থান থেকে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থানের পরিবর্তন হয় না। তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ। এখন তুমি একটা তরঙ্গের এক্সাম্পল কি ধরো, এটা হচ্ছে একটা পুকুর, হ্যাঁ, এটা হচ্ছে একটা পুকুর। সো এই পুকুরের মধ্যে আছে হচ্ছে পানি। তুমি কি করলা, উপর থেকে একটা ঠাপ করে একটা ঢিল মারলা। ঢিল মারলে কি হবে, এখানে প্রথমে একটা গর্তের সৃষ্টি হবে, পানিগুলো উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠে এইভাবে দেখবা যে পানিগুলো এইভাবে ছড়ায় পড়তেছে। দেখো কীরকম হয়, তুমি যদি একটা পানির কণা যদি চিন্তা করো, কণা কী করে, প্রথমে ছিল হচ্ছে এরকম ব্যালেন্সড, তখন যখন তুমি ঢিল মারলা সে নিচের দিকে গেছে। কেন নিচের দিকে গেছে? কারণ তুমি যখন উপর থেকে একটা ঢিলকে মারছো, অবশ্যই তুমি সেখানে একটা এনার্জি দিছো, মানে শক্তি দিছো, যে শক্তিটা আইসা হচ্ছে পানিতে পড়ছে। তখন যখন পানিতে এসে তোমার ঢিলটা পড়লো, তখন পানিটা প্রথমে গেলে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ সেই শক্তিকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করার পরে দেখবে যে হঠাৎ করে এরকমভাবে উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে, আবার উপরের দিকে ওঠে, এভাবে চলতে থাকে, রাইট? এখন যখন তরঙ্গটা এভাবে চলতেছে, অর্থাৎ কণাগুলো এভাবে চলতেছে, তোমরা কি মনে করো? তোমরা মনে করো যে কণাগুলো এই দিক থেকে একদম কিনারা পর্যন্ত চলে গেছে, রাইট? কিন্তু আলটিমেটলি এরকম হয় না। কীরকম হয় বলো তো? একটা কণা, খেয়াল করো, এখানে আছে হচ্ছে একটা কণা, ও তার পাশের একটা কণাকে হচ্ছে শক্তি দিয়ে দেয়। কেন? এখন তরঙ্গগুলো এরকম উপরের দিকে কেন ওঠে, এটা খেয়াল করছো কখনো? কেন উপরের দিকে ওঠে? এই যে এই কণাটা, সাপোজ তুমি এই কণাটার কথা চিন্তা করো, এই কণাটা হচ্ছে শক্তি পাইছে। শক্তি পাওয়ার পরে ও তো এভাবে কম্পনশীল অবস্থায় আছে, তাই না? উপর নিচে কম্পনশীল অবস্থায় আছে। যখনই সে শক্তি পায়, তখন সাপোজ সে উপরের দিকে কম্পনশীল অবস্থায় গেছে, তখন এখানে থাকা অবস্থায় কি সে এখানের কণাকে শক্তি দিবে না? ও কি করে, এইখানে তার কাছাকাছি থাকা আরেকটা কণাকে হচ্ছে শক্তি দেয়। এই কণাটাও তো থেমে নাই, এই কণাটাও তো এভাবে কম্পনশীল অবস্থায় আছে, ও হচ্ছে তার সামনের কণাটাকে শক্তি দিবে, এটাও তার সামনেটাকে দিবে। এরকম করতে করতে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়। তার মানে কি দেখো, যে কণা তোমার ঢিল মারার পরে শক্তি পাইছে, ও কিন্তু স্থান পরিবর্তন করে নাই। ও কি করছে, শুধুমাত্র পাওয়া শক্তিটাকে সামনে ট্রান্সফার করে দিচ্ছে। বুঝতে পারছো? সো তাহলে কি হইল, এই কণা কি তার স্থান পরিবর্তন করছে? করে নাই। তো সে কী করছে, সে হচ্ছে শুধুমাত্র তার যে শক্তিটা পাওয়ার ছিল সেটাকে সামনের একটা কণাতে স্থানান্তর করছে। সামনের কণা কি থেমেছিল? না ভাইয়া, সে কী করছে, সে সামনের কণাতে স্থানান্তর করছে। যেহেতু তারা সবসময় উপর নিচে কম্পনশীল অবস্থায় আছে, এই জন্য সে যখন যে পজিশনে আছে সেই পজিশনে অন্য একটা কণাকে তার শক্তি দিচ্ছে। এই জন্য দেখবা যে ঢেউগুলা হচ্ছে এরকম হয়, বঙ্গোপসাগরের ঢেউ। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? সো তরঙ্গের ক্ষেত্রে ডেফিনেশনটার সাথে এই এক্সাম্পলটা জাস্টিফাইড। কি হইল, যে পর্যাবৃত্ত গতির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন হচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করতেছে না, তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ। এখন তরঙ্গের দুটা ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশন হচ্ছে একটা ক্লাসিফিকেশন হচ্ছে মাধ্যমের নির্ভরশীলতার উপর ভিত্তি করে, আর আরেকটা হচ্ছে তার দিকের উপর ভিত্তি করে।
শুরুতে আসে হচ্ছে মাধ্যমের নির্ভরশীলতা ভিত্তি করে দুই রকমের, একটাকে বলা হয় মাধ্যমের ভিত্তিতে, প্রথমটাকে বলা হয় যান্ত্রিক গতি, যান্ত্রিক তরঙ্গ। ডেফিনেশনটা কি? যে তরঙ্গে মাধ্যমের, অর্থাৎ যে তরঙ্গ শক্তি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন তাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, ঠিক আছে, শব্দ তরঙ্গ। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে পানির যে তরঙ্গ, এই তরঙ্গগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কেন এগুলো যান্ত্রিক তরঙ্গ? সোজা এক্সাম্পল, কারণ এগুলার শক্তি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। বোঝা গেছে? মাধ্যমের প্রয়োজন। আরেক প্রকারের তরঙ্গ আছে যেটা হচ্ছে শক্তি সঞ্চালন করবে কিন্তু মাধ্যমের প্রয়োজন হবে না, ওইটাকে বলা হয় হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তোমরা আমাকে একটা এক্সাম্পল দাও তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কাকে বলে? অনুপ্রস্থ অনুদৈর্ঘ্যতে আসবে, এত তাড়াতাড়ি অনুপ্রস্থ অনুদৈর্ঘ্যে গেলে হবে? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ শক্তি স্থানান্তরের জন্য মাধ্যমের প্রয়োজন নেই। তাকে বলা হয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আছে পৃথিবীতে? আলো। এই যে ফাহিম বলতেছে আলো আছে, তোমরা তো বলতে পারলা না। আলো, তুমি বলো তো, এই যে সূর্য থেকে আলো আসতেছে পৃথিবীতে, দুনিয়ার পথ অতিক্রম করে আসছে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এ আসার পথে বায়ুমণ্ডল ছাড়া পুরা মহাকাশে কি কোথাও কোনো মাধ্যমের অস্তিত্ব আছে? আছে? আসলে নাই। সো এই যে আলো, ওই কত আলোকবর্ষ দূর থেকে আসতেছে, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগতেছে, 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। ওর যে গতি সঞ্চালন হচ্ছে, সাথে শক্তি নিয়ে আসতেছে, এই শক্তিটা স্থানান্তরের জন্য কি আদৌ কোনো মাধ্যম লাগতেছে? লাগতেছে না তো ভাইয়া। সো আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যেই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ক্লিয়ার? ভেরি গুড। এখন কে বলতেছিলা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ? পাকনাটা কেটা? কে কি বলছে? অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে কলা গাছ, একটা হচ্ছে তাল গাছ। কে কই? আমি তো মেসেজ পাচ্ছি না রে। আচ্ছা, আমি তোমার মেসেজ দেখতে পাচ্ছি না ভাইয়া। অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গের কালকের ক্লাসে পড়াবো, ঠিক আছে? আজকে এখন আমরা এই যে তরঙ্গ পড়াইলাম, দুটা তরঙ্গ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আমাদের এই চ্যাপ্টারের টপিক না, আমরা এটাকে অ্যাভয়েড করব। আমরা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ নিয়ে একটু পড়াশোনা করব। যান্ত্রিক তরঙ্গের জন্য একটু আগে তোমাকে কি বলছি? শক্তি সঞ্চালনের জন্য হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয়, তাই না? যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি? দুইটা বৈশিষ্ট্য তুমি এতক্ষণ পড়ে ফেলছো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে শক্তি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
2 নাম্বার যেটা পড়ছো সেটা কি পড়ছো, সেটা পড়ছো যে তরঙ্গায়িত কণাগুলা শক্তি সঞ্চালন করে কিন্তু নিজের স্থান পরিবর্তন করে না। তিন নাম্বার হচ্ছে এই যে শক্তি সঞ্চালনের যে ব্যাগ, অর্থাৎ তরঙ্গের ব্যাগ হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। অর্থাৎ এটা একটু পরে যখন আমরা শব্দ পড়তে যাব তখন আমরা ভালো ফিল করবা। আলোর মাধ্যমে, বাতাস মাধ্যম আর হচ্ছে আমাদের পানি মাধ্যমে শব্দের ব্যাগ আকাশ পাতাল ডিফারেন্ট হয়ে যায়। পানি মাধ্যমে হয়ে যায় 1400-র উপরে, কিন্তু বায়ু মাধ্যমে থাকে হচ্ছে 330। সো এই যে তরঙ্গের যেই ব্যাগটা হচ্ছে কিসের উপর নির্ভর করে ভাইয়া, সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এক এক মাধ্যমে তরঙ্গের ব্যাগ এক এক রকম হয়। ঠিক আছে, তারপরে আসো হচ্ছে নেক্সট, দেখি তোমাদের কোনো কোয়েরি আছে কিনা। না, প্রতিফলন প্রতিসরণ হয়। কি তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয়। কে লিখছে এটা? লাস্ট যেটা ছিল তরঙ্গের প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, সংবর্ধন অপবর্ধন। এই যে সমবর্তন অপবর্তন, এইগুলা তোমাদেরকে বুঝাতে পারবো না, ইন্টারমিডিয়েট উঠলে সুন্দর করে বুঝবা। তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ সমবর্তন অপবর্তন হয়, আছে বা হয়। ঠিক আছে, সো এতটুকু হচ্ছে আমাদের আজকের জন্য পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তারপরে হচ্ছে তোমাদের গ্রাফিক্যালি তরঙ্গের যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার শেয়ার করবা, যে প্রত্যেক সপ্তাহে ক্লাসগুলো শেয়ার করবা। গ্রুপের মধ্যে আমরা যে কাজগুলো দিচ্ছি কাজগুলোকে রেগুলারলি সাবমিট করবা। আর হচ্ছে নিজের কিভাবে সাবমিট করবা, তুমি যখন নোট সাবমিট করবা তখন ক্লাসের নাম লিখবা, তোমার নাম লিখবা, তারপরে হচ্ছে টপিকটা লিখবা, লেকচার লিখবা, কত নাম্বার লেকচার চলতেছে, এভাবে লিখে নোটগুলো শেয়ার দিবা। আমরা যা পড়াইছি তা শেয়ার দিবা, তোমার অনুভূতি শেয়ার করবা এরকম। আর আমাদের যেই গ্রুপটা আছে আর আমাদের যে পেজ আছে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। যারা এরকম করবা আমরা প্রত্যেক সপ্তাহে রাফেল ড্র করবো। রাফেল ড্রতে যে হচ্ছে উইনার হবে, অথবা যে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের নোটগুলো শেয়ার দিচ্ছে, নোটগুলো করতেছে, আমাদের ক্লাসগুলো শেয়ার দিচ্ছে, তারপরে হচ্ছে আমাদের সাথে ভালোভাবে এঙ্গেজ আছে, তাকে হচ্ছে আমরা পুরস্কৃত করব। কি পুরস্কৃত করব? তার জন্য হচ্ছে আমরা মেজবান খাওয়াবো, আর হচ্ছে তাকে আমরা হচ্ছে মোবাইল রিচার্জ করে দেবো। ঠিক আছে, সো তোমরা হচ্ছে সবাই আমাদেরকে এনকারেজ করো যাতে আমরা বেশি বেশি করে তোমাদেরকে ক্লাস নিতে পারি। আজকের ক্লাস এতটুকুই, কার কেমন লাগছে জানাবা, আর হচ্ছে এই আর কি জানাবা। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবা, টাটা।